সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে অনলাইনে আমার দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ে রয়েছে মানব জীবনের ধারাবাহিকতা। আমরা মানব জীবনের ধারাবাহিকতা সম্পর্কে জেনেছি। সেখানে আমরা প্রজননের পর্যায় ও দশার দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি। একটি হলো বয়ঃসন্ধি আর একটি হলো রজচক্র। আজকে আমরা আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টি আসছে, অর্থাৎ রজচক্রের পরে যে প্রজনন দশার যে চ্যাপ্টারটি বা যে টপিক্সটি আসে ধারাবাহিক বর্ণনায়, সেটা হচ্ছে গ্যামেট তৈরি। আমরা জেনেছিলাম বয়ঃসন্ধিকালে মানুষের স্ত্রী ও পুরুষ দেহে যে পরিবর্তন হয় তার মধ্যে প্রধান পরিবর্তন হলো গ্যামেট তৈরি হয়, অর্থাৎ গ্যামেট তৈরি শুরু হয়। পুরুষ দেহে শুক্রাণু তৈরি হয়, অর্থাৎ পুংগ্যামেট। এটি তৈরি হয় শুক্রাশয়ে। স্ত্রী দেহে স্ত্রীগ্যামেট তৈরি হয়, যার নাম হচ্ছে ডিম্বাণু। এটি তৈরি হয় ডিম্বাশয়ে। আমরা আজকে সেই গ্যামেট তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানব। গ্যামেট তৈরির প্রক্রিয়া হচ্ছে গ্যামেটোজেনেসিস। আমরা একটু স্লাইড দেখি। স্লাইডে আসি আমরা। আমাদের নবম অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতা, কন্টিনিউশন অফ হিউম্যান লাইফ আমরা পড়ছিলাম। আজকে যেটা পড়ব সেটা হচ্ছে গ্যামেট তৈরির প্রক্রিয়া, গ্যামেটোজেনেসিস। আমরা জানি গ্যামেট কি। গ্যামেট হচ্ছে যে কোনো জীবের যৌন প্রজননের জন্য যে প্রজনন কোষ তৈরি হয়, সেই প্রজনন কোষই হচ্ছে গ্যামেট। এই গ্যামেট তৈরির প্রক্রিয়া হচ্ছে গ্যামেটোজেনেসিস। আমরা যেহেতু মানবদেহ পড়ছি সেহেতু মানবদেহের গ্যামেটোজেনেসিস পড়ব। এই গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া দুই রকম। পুরো গ্যামেট তৈরির প্রক্রিয়া গ্যামেটোজেনেসিস, কিন্তু যেহেতু একলিঙ্গী প্রাণীর দেহে গ্যামেট তৈরি হয়, তার মানে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট। তার মানে পুংগ্যামেট তৈরির প্রক্রিয়া পুংগ্যামেটোজেনেসিস এবং স্ত্রীগ্যামেট তৈরির প্রক্রিয়া স্ত্রীগ্যামেটোসিস। তো এর আলাদা নাম রয়েছে, আমরা সেটা দেখব। গ্যামেটোজেনেসিস এটা হচ্ছে গ্যামেট তৈরির প্রক্রিয়া। এটা দু প্রকার। ওই যে পুংগ্যামেট তৈরির প্রক্রিয়া সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস, যেখানে পুংগ্যামেট তৈরি হয়। কোথায় হয় পুংগ্যামেট? পুংগ্যামেট হয় শুক্রাশয়। ওজেনেসিস স্ত্রীগ্যামেট তৈরির প্রক্রিয়া। স্ত্রীগ্যামেট কোথায় হয়? ডিম্বাশয়ে। এখন আমরা দেখব যে আসলে এই গ্যামেটোজেনেসিস কীভাবে হয়, ডিম্বাণু এবং শুক্রাণু কীভাবে তৈরি হয়। আমাদের এই যে গ্যামেট তৈরির প্রক্রিয়ার ক্রমবর্ধমান যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা বর্ণনার সুবিধার্থে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। এটি আমরা চার ভাগে ভাগ করতে পারি বর্ণনার সুবিধার্থে। এর প্রথম ভাগ হচ্ছে সংখ্যা বৃদ্ধি পর্যায়। এর মধ্যে একটা কথা বলে রাখি, আমরা যে বলেছি পুংগ্যামেট তৈরি হয় শুক্রাশয়ে, স্ত্রীগ্যামেট তৈরি হয় ডিম্বাশয়ে। এখানে এই যে শুক্রাশয় এবং ডিম্বাশয়ে এক প্রকার কোষ আছে যার নাম প্রাইমোর্ডিয়াল জার্ম সেল। এই প্রাইমোর্ডিয়াল জার্ম সেল অর্থাৎ শুক্রাণু মাতৃকোষ বা ডিম্বাণু মাতৃকোষ। শুক্রাশয় যেটা সেটা হচ্ছে শুক্রাশয়ের প্রাইমোর্ডিয়াল জার্ম সেল, ডিম্বাশয় যেটা সেটা হচ্ছে ডিম্বাশয়ের প্রাইমোর্ডিয়াল জার্ম সেল। তো আমরা পাশাপাশি দুটোই পড়ব, শুক্রাণু তৈরির প্রক্রিয়া, ডিম্বাণু তৈরির প্রক্রিয়া। তবে আমরা প্রথমে আসি শুক্রাণু তৈরির প্রক্রিয়া, যাকে আমরা বলি স্পারমাটোজেনেসিস। এই স্পারমাটোজেনেসিস হয় শুক্রাশয়ে, যাকে আমরা বর্ণনা করতে পারি চারটি
স্তরে বা 4টি ধাপে। প্রথম ধাপ হচ্ছে সংখ্যা বৃদ্ধি পর্যায়। সংখ্যা বৃদ্ধি পর্যায় অর্থাৎ মাল্টিপ্লিকেশন ফেজ। মাল্টিপ্লিকেশন ফেজ কি? মাল্টিপ্লিকেশন ফেজ হচ্ছে যখন এরা সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ ওই যে শুক্রাশয়ের প্রাইমর্ডিয়াল জার্ম সেল বা শুক্রাণু মাতৃকোষ, এই শুক্রাণু মাতৃকোষ যখন মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এর সংখ্যা বৃদ্ধি করে, এবং এই প্রক্রিয়া শুরু হয় কখন? বয়ঃসন্ধিকাল থেকে। মাইটোসিস প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি পর্যায়ে মাইটোসিস প্রক্রিয়ায় একটি শুক্রাণু মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি থেকে দুটি থেকে চারটি থেকে 8টি এভাবে সংখ্যা বৃদ্ধি করতে থাকে। এই সময় এই সংখ্যা বৃদ্ধিরত কোষগুলোকে বলা হয় স্পার্মাটোগোনিয়াম। এই যে সংখ্যা বৃদ্ধি পর্যায়ের কোষগুলোকে বলা হয় স্পার্মাটোগোনিয়াম। তখন এদের ক্রোমোজোম সংখ্যা 2n। তখনও তারা গ্যামেট তৈরি হয় না। আমরা কি জানি? আমরা জানি গ্যামেটের কোষ হবে n সংখ্যক, গ্যামেটের কোষ হবে n সংখ্যক, এবং দুটি গ্যামেটের মিলনে যখন 2n সংখ্যক হবে তখন একটি প্রজাতি তৈরি প্রক্রিয়া বা একটি প্রজাতির জীবনধারা শুরু হবে। তো আমরা এখনও দেখতে পাচ্ছি স্পার্মাটোগোনিয়ামে এর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n। এটা পিউবার্টি থেকে ওল্ড এজ পর্যন্ত চলতে থাকে। এই 2n সংখ্যক অবস্থায় স্পার্মাটোগোনিয়ামগুলো বৃদ্ধি পেতে থাকে এবং অনেকগুলো সংখ্যায় বৃদ্ধি পায়। এটা হচ্ছে তার মাল্টিপ্লিকেশন ফেজ। তার পরের ফেজটা হচ্ছে তার গ্রোথ ফেজ বা বৃদ্ধি পর্যায়। এই গ্রোথ ফেজে বৃদ্ধি পর্যায়ে সে এত যে বিভাজন করে সে বেশ ক্ষীণকায় বা একটু ক্লান্ত হয়ে পড়ে, তখন সে গ্রোথ ফেজে সে প্রচুর পরিমাণ খাবার গ্রহণ করে এবং তার আকার আকৃতি বৃদ্ধি পায়। তখনও সে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। তখন তাকে এই যে বৃদ্ধি পাওয়া প্রত্যেকটা স্পার্মাটোগোনিয়ামকে তখন বলা হয় প্রাইমারি স্পার্মাটোসাইট। তখনও তাদের সংখ্যা 2n সংখ্যক, ক্রোমোজোম সংখ্যা 2n সংখ্যক। এর পরবর্তী ধাপ, সেই ধাপটাকে বলা হয় পূর্ণতা পর্যায় বা ম্যাচুরেশন ফেজ। এই পর্যায়ে তারা প্রথম মেয়োসিস বিভাজনে যায় এবং ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তখন এদেরকে বলা হয় সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এই যে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এই সেকেন্ডারি স্পার্মাটোসাইট আবার তখন দ্বিতীয় মায়োটিক বিভাজন প্রক্রিয়ায় সে তৈরি করে স্পার্মাটিড। এই স্পার্মাটিডই হচ্ছে পুংগ্যামেট, কিন্তু এ হচ্ছে অপরিণত পুংগ্যামেট বা অপরিণত শুক্রাণু। তার কারণ হচ্ছে সে তখন অচল থাকে, তখনও সে সচল হতে পারে না, অর্থাৎ তখন সে অচল গোলাকার একটা অপরিণত শুক্রাণু থাকে। এরপরে সে একটি বিশেষ প্রক্রিয়ায় নিজেকে সক্রিয় শুক্রাণুতে পরিণত করে। এই যে আমরা এতক্ষণ পড়লাম প্রথম সংখ্যা বৃদ্ধি পর্যায়, এরপরে পূর্ণতা পর্যায়, এইটুকুকে বলা হয় এই 3টা ধাপের পরে চতুর্থ পর্যায়ে যেটা আসবে সেটা হচ্ছে স্পার্মিওজেনেসিস। স্পার্মিওজেনেসিস হচ্ছে সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একটি অপরিণত শুক্রাণু পরিণত শুক্রাণুতে পরিণত হয়, অর্থাৎ একটি অচল শুক্রাণু সচল শুক্রাণুতে পরিণত হয়। তখন এই অপরিণত শুক্রাণুর বেশ কিছু দৈহিক গঠনের পরিবর্তন হয় এবং নতুন দৈহিক গঠন তৈরি হয়। তখন আমরা এদেরকে দেখি এরকম লম্বাটে একটি মাথা বিশিষ্ট, লেজ বিশিষ্ট একটি সচল শুক্রাণু হিসাবে, যখন এগুলোকে আমরা বলি স্পার্ম। এই যে অপরিণত স্পার্মাটিড থেকে একটি স্পার্ম তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্পার্মিওজেনেসিস। এ সময় যে পরিবর্তনগুলো ঘটে তার মধ্যে প্রধান পরিবর্তনগুলো হলো, প্রথমেই সে তার নিউক্লিয়াসের বিভিন্ন আরএনএ এবং বিভিন্ন পানি এবং অন্যান্য অঙ্গাণুগুলোকে পরিত্যক্ত করে
সে সংকুচিত হয়ে শুধুমাত্র ক্রোমোজোমগুলো সংকুচিত হয় এবং ওই কোষটির মধ্যে যে গলজি দ্রব্য থাকে সেই গলজি দ্রব্যটি পরিবর্তিত হয়ে অ্যাক্রোজোমাল টুপি তৈরি করে, যেটি ওই সংকুচিত নিউক্লিয়াস যার মধ্যে শুধুমাত্র ক্রোমোজোম থাকবে তার মাথার দিকে টুপির আকারে থাকে এবং এটি একটু লম্বাটে আকার ধারণ করে এবং তাকে ঘিরে থাকে একটি আবরণী। এরপরে আছে তার মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটি ঠিক নিউক্লিয়াসের পিছনে চলে যায় একটু লম্বাটে আকার হয়ে, এবং তার সেন্ট্রিওলটি ঠিক নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়ার মাঝামাঝি চলে আসে এবং মাইটোকন্ড্রিয়ার অংশের পিছন থেকে একটি অক্ষরেখা বরাবর সূত্রাকার গঠন বা ফ্লাজেলা তৈরি হয়, যা পরবর্তীতে এর লেজ তৈরি করে। আমরা শুক্রাণুর গঠন পড়ব ডিম্বাণু বা ওজেনেসিস প্রক্রিয়া পড়ার পরে। এতক্ষণ যে বর্ণনাটি আমি দিলাম সেটি হচ্ছে স্পারমাটোজেনেসিস। এই স্পারমাটোজেনেসিসের 4টি ধাপ। প্রথম ধাপে হয় স্পারমাটোগোনিয়াম, দ্বিতীয় ধাপে হয় প্রাইমারি স্পারমাটোসাইট, তৃতীয় ধাপে হয় সেকেন্ডারি স্পারমাটোসাইট। তারপরে সেটা যে অপরিণত পুংগ্যামেট তৈরি করে তার নাম হচ্ছে স্পারমাটিড, এবং সেটা একটি বিশেষ পরিবর্তন প্রক্রিয়ায় তৈরি হয় স্পারমাটোজোয়া বা স্পার্ম। এখন আসি ওজেনেসিস, অর্থাৎ স্ত্রী গ্যামেট তৈরির প্রক্রিয়া। এটাও ঠিক স্পারমাটোজেনেসিসের মতো একই রকম। এখানে যে জিনিসটা প্রজনন কোষ সেটা তৈরি হয় ডিম্বাশয়ে। সেই ডিম্বাশয়ের প্রাইমোর্ডিয়াল জার্ম সেল অর্থাৎ ডিম্বাণু জনন কোষ, মাতৃজনন কোষ থেকে তৈরি শুরু হয় একটি ওভাম। সেক্ষেত্রে প্রথমেই আমাদের সেই সংখ্যা বৃদ্ধি পর্যায়ে, যে সংখ্যা বৃদ্ধি পর্যায়ে ডিম্বাণু মাতৃজনন কোষটি অসংখ্য মাইটোসিস বিভাজন প্রক্রিয়া অসংখ্য কোষ তৈরি করে, যাকে আমরা বলবো কি ওগোনিয়াম। এখন কথা হচ্ছে আমরা যে ওগোনিয়াম বলছি, এটাকে আমরা স্পারমাটোগোনিয়া বা ওগোনিয়াও বলতে পারি। এটা কখন বলবো? যখন অনেকগুলো কোষকে আমরা বুঝাবো তখন তাকে বলবো স্পারমাটোগোনিয়া বা ওগোনিয়া। আর যখন একটি মাত্র কোষকে বুঝাবো তখন তাকে বলবো, অর্থাৎ এক বচনে হবে স্পারমাটোগোনিয়াম বা ওগোনিয়াম। তো ওকে, আমরা আসছি ওজেনেসিসের সংখ্যা বৃদ্ধি পর্যায়ে যখন মাইটোসিস প্রক্রিয়ায় প্রাইমোর্ডিয়াল জার্ম সেলটি বিভাজিত হয়ে অসংখ্য ওগোনিয়াম তৈরি করে, যার মধ্যে একটি মাত্র ওগোনিয়াম খুব ভালোভাবে নিজেকে বৃদ্ধি করতে পারে। এটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি পর্যায়। সংখ্যা বৃদ্ধি পর্যায়ের পরে আসে বৃদ্ধি পর্যায়, যেটাকে গ্রোথ ফেজ বলে। গ্রোথ ফেজের সময় সে কী করে? সে নিজে বৃদ্ধি পায়, প্রোটিন এবং বিভিন্ন খাবার সে সংগ্রহ করে, সে খায়, এবং ডিম্বাণুতে কিছু খাবার, কুসুম প্রোটিন জাতীয় খাবার জমে থাকে, এবং এই প্রাইমারি ওসাইটটির চারপাশে কিছু ফলিকল কোষ, গ্রানুলার ফলিকল কোষ এই প্রাইমারি ওসাইটটিকে আবৃত করে রাখে। তখন এই আবৃত অবস্থায় প্রাইমারি ওসাইটটিকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল বা প্রাইমারি ফলিকল। অর্থাৎ ভিতরে প্রাইমারি ওসাইটটি থাকবে, বাইরে কিছু কোষ থাকবে, গ্রানুলোসা কোষ থাকবে। এই সবটুকু বলা হবে প্রাইমারি ফলিকল, যাকে বলা হবে আবার গ্রাফিয়ান ফলিকল। এটা হচ্ছে আমরা বৃদ্ধি পর্যায়ে, প্রাইমারি ফলিকল পর্যন্ত আমরা বৃদ্ধি পর্যায়ে বলবো। তখন ও কী করবে? খেয়েটে আরও মোটা তাজা হবে, ওর মধ্যে প্রচুর বেশ কিছু যেটুকু প্রয়োজন সেটুকু কুসুম থাকবে, আর সে নিজেও একটু খেয়ে শক্তি সমৃদ্ধ হবে, পরবর্তী বিভাজনের জন্য তৈরি হবে। তৃতীয় পর্যায় হচ্ছে তার পূর্ণতা প্রাপ্তি পর্যায়, যার নাম ম্যাচুরেশন ফেজ। তখন তার মিওসিস বিভাজন শুরু হবে এবং মিওসিস বিভাজনে সে সেকেন্ডারি ওসাইট তৈরি করবে। এখানে আমরা দেখেছি যে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় একটি কোষ থেকে 4টি স্পারমাটিড বা স্পার্ম তৈরি হয়েছে, কিন্তু আমরা ওজেনেসিস প্রক্রিয়ায় আমরা জানি একটি ওগোনিয়াম থেকে একটি মাত্র ওভাম তৈরি হবে বা একটি মাত্র এক্সেল তৈরি হবে। তাহলে আর 3টে কোথায় যাবে? এখন আসি আর 3টি কোথায়।
এই যে প্রাইমারি ইউসাইট পর্যন্ত আমাদের প্রাইমারি স্পারমাটোসাইটের সাথে সম্পূর্ণ মিল রয়েছে, একই রকম। কিন্তু সেকেন্ডারি ইউসাইটের সময় বিভাজনটি হবে অসম, অর্থাৎ প্রথম মিয়োসিস বিভাজনটি হবে অসম, অর্থাৎ একটি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সহ সম্পূর্ণ সুন্দর একটি কোষ তৈরি হবে, আরেকটি তৈরি হবে পোলার বডি, যেখানে শুধুমাত্র নিউক্লিয়াস থাকবে, কোনো সাইটোপ্লাজম থাকবে না, অর্থাৎ সেটি হবে নিষ্ক্রিয় একটি কোষ। এবং ওই দশায় এই পোলার বডিটি আবার বিভাজন করে দুটি পোলার বডি তৈরি করবে এবং সে একসময় নষ্ট হয়ে যাবে, এদের কোনো কাজ নেই। কিন্তু সেকেন্ডারি ইউসাইট, এই যে সেকেন্ডারি ইউসাইট যেটা নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম সহ একটি পরিপূর্ণ সেকেন্ডারি ইউসাইট, যাকে ঘিরে থাকে গ্রাফিয়ান ফলিকল, ঠিক সেই দশায় সে কী করবে, ডিম্বাশয় থেকে ডিম্বপাতের জন্য অর্থাৎ ওভুলেশনের জন্য তৈরি হবে। এবং এই সময়ে সে সম্পূর্ণভাবে তৈরি হবে এবং প্রাইমারি ইউসাইট থাকা অবস্থায় অন্য যে কোষগুলো সংখ্যাবৃদ্ধি পর্যায়ে আরও যে কোষগুলো হয়েছিল সব কোষগুলো কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে, শুধুমাত্র একটি ওগোনিয়ামি প্রাইমারি ইউসাইট গঠন করবে এবং সেই প্রাইমারি ইউসাইটটি একটি সেকেন্ডারি ইউসাইট তৈরি করবে এবং সেকেন্ডারি ইউসাইটটি তখন ওভুলেশন মানে অর্থাৎ ডিম্বাশয় থেকে আস্তে করে ফলোপিয়ান টিউবের মধ্যে ঢুকবে, অর্থাৎ ফলোপিয়ান টিউবের উপরে পড়বে, ফলোপিয়ান টিউব তখন তাকে গ্রহণ করবে। এরপরে ডিম্বাণুটি যখন কোনো শুক্রাণু পাবে তখন তাদের পরবর্তী বিভাজন করবে এবং সে একটি ওভামে পরিণত হবে। এখন আমরা দেখব একটি শুক্রাণুর গঠন প্রক্রিয়া, অর্থাৎ গঠন প্রক্রিয়া মানে শুক্রাণুর দেহের গঠন, কিভাবে একটি অপরিণত স্পার্মাটিড স্পার্মে পরিণত হয় এবং একটি ডিম্বাণুর গঠন। আমরা স্লাইডে আসি। আমরা দেখতে পাচ্ছি স্লাইডে একটি শুক্রাণু, একটি ডিম্বাণু, আমি পাশাপাশি দুটো ছবি দিয়ে পড়াচ্ছি। স্পারমাটোজেনেসিস ও জেনেসিসও পাশাপাশি দুটো পড়েছি, কারণ এই দুটোর মধ্যে পার্থক্য যাতে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারো এবং নিজেরা এটা লিখতে পারো। এখানে আমি প্রথমে আসি ডিম্বাণুর গঠনে। যে সেকেন্ডারি ইউসাইট বা একটা ওভাম যেটা, সেখানে এই যে মাঝখানে যে জিনিসটা এটা হচ্ছে নিউক্লিয়াসকে ঘিরে থাকে প্রচুর পরিমাণে ওপ্লাজম। তারপরে যে পাশে যে একটা ঝিল্লি থাকে, এই ঝিল্লিটা হচ্ছে তার প্লাজমা ঝিল্লি, প্রথম প্লাজমা ঝিল্লির পরবর্তীতে সেই ঝিল্লিটাকে আরেকটা ঝিল্লি, এই যে সাদা রঙের আরেকটা ঝিল্লি ঘিরে থাকে, যাকে বলা হয় জোনা পেলুসিডা। এই জোনা পেলুসিডাকে ঘিরে আরও অসংখ্য কিছু কোষ রয়েছে, যাকে বলা হয় করোনা রেডিয়েটা। অর্থাৎ একটি ডিম্বাণুকে ঘিরে থাকে তিনটি ঝিল্লি, বাইরে থেকে করোনা রেডিয়েটা, তারপরে জোনা পেলুসিডা, তারপরে হচ্ছে প্রথম প্লাজমা ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, তারপরে উপপ্লাজমের মাঝে থাকে নিউক্লিয়াসটি। এই হচ্ছে ওভামের গঠন। ঠিক পাশাপাশি স্পার্মের গঠন অর্থাৎ শুক্রাণুর গঠন। শুক্রাণুতে আমরা দেখতে পাচ্ছি একটি মাথা, হেড, তারপর দেখতে পাচ্ছি ছোট্ট একটু নেক, তারপরে তার মাঝের অংশ, তারপরে তার টেল। এখানে দেখো এই যে হেড, নেক, এই হচ্ছে নেক, তারপরের অংশটা হচ্ছে মিডল স্টেজ, মাঝের দেহখণ্ড, এরপরে হচ্ছে তার লেজ বা টেল। আমরা কিন্তু স্পার্মাটিডের যে প্রক্রিয়ায় স্পার্ম তৈরি হয়েছে তাকে আমরা বলেছিলাম স্পার্মিওজেনেসিস, অর্থাৎ যে প্রক্রিয়া একটি অপরিণত স্পার্মাটিড স্পার্মে পরিণত হয় সে প্রক্রিয়াটি বলেছিলাম। সেখানে বলেছিলাম কোষটি তার নিউক্লিয়াস এবং অন্য সব কিছুকে ত্যাগ করে শুধুমাত্র ক্রোমোজোম এবং প্রয়োজনীয় কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু নিয়ে তার নিউক্লিয়াসটি, এই মাথাটি গঠন করে এবং লম্বাটে আকার ধারণ করে। এবং সেই স্পার্মাটিডের মধ্যে যে গলজি বডিটা রয়েছিল, সেই গলজি বডিটা
পরিবর্তিত হয়ে অ্যাক্রোসোম তৈরি করে এবং অ্যাক্রোসোমাল ক্যাপ তৈরি করে। এই যে অ্যাক্রোসোমাল ক্যাপ, এই অ্যাক্রোসোমাল ক্যাপের কাজ আছে, অর্থাৎ আমরা জানি গলজি বডিতে রয়েছে এক প্রকার এনজাইম যা কোনো কিছুকে বিশ্লিষ্ট করতে পারে। এনজাইম হচ্ছে কোনো কিছুকে বিশ্লিষ্ট করতে পারে যে পদার্থটি, সেটি এনজাইম। সেই গলজি বডি অ্যাক্রোসোমাল যে টুপি তৈরি করে এর মধ্যে থাকে সেই এনজাইম যার নাম হায়ালুরোনিডেজ। এই হায়ালুরোনিডেজ এনজাইমটি অ্যাক্রোসোমাল ক্যাপের মধ্যে থাকে এবং এই পুরো নিউক্লিয়াসটি জুড়ে এই একটি আবরণ দ্বারা আবৃত থাকে। এটাকে বলা হয় হেড বা মাথা। এবং এই মাথার সাথে মাঝের অংশের যে ছোট্ট চিকন অংশটুকু, একটু সরু অংশটুকু, এটাকে বলা হয় তার নেক বা গলা। এখানে রয়েছে তার সেন্ট্রিওল, এখানে রয়েছে তার সেন্ট্রিওল, কারণ সেন্ট্রিওলটা তার খুব প্রয়োজন এই লেজের অক্ষ তৈরি করা সহ পরবর্তীতে বিভাজনেও সেন্ট্রিওল তার খুব কাজে লাগবে। এই জন্য তার সেন্ট্রিওলটা রয়েছে ঠিক নিউক্লিয়াসের সাথে লেগে। তারপরের অংশ এই যে চওড়া অংশটুকু, এখানে রয়েছে তার মাইটোকন্ড্রিয়া, কারণ মাইটোকন্ড্রিয়া এই যে শুক্রাণুটার চলতে থাকবে, এই শুক্রাণুটার চলনের শক্তি যোগাবে। এই জন্যই মাঝের অংশটুকু রয়েছে মাইটোকন্ড্রিয়া। তারপরে এটি লম্বা নিচের দিকে যে ফ্লাজেলাটা রয়েছে, এই যে লম্বা ফ্লাজেলাটা, এটা হচ্ছে তার তেল। এই গঠনের কেন এই গঠন, এটা গোল, এটা কেন লম্বা? তার কারণ হচ্ছে ডিম্বাণু মায়ের দেহে থাকবে এবং মায়ের দেহে গর্ভধারণ করবে, তার চলাচলের খুব একটা প্রয়োজন পড়বে না। বাট শুক্রাণু বাবার দেহে থাকবে এবং সে অসংখ্য শুক্রাণু সাথে ডিম্বাণুর কাছে যাবে। এই জন্য তার একটি লেজ রয়েছে এবং তার একটি মাথা রয়েছে, মাথার সামনে একটি টুপির মতো অংশ রয়েছে এবং মাথাটি লম্বাটে আকার ধারণ করছে যাতে সে খুব দ্রুত সাঁতার দিয়ে তার কাছে যেতে পারে। এ হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর গঠন। তো আমরা এতক্ষণ জানলাম শুক্রাণু ডিম্বাণু তৈরির প্রক্রিয়া এবং শুক্রাণু ডিম্বাণুর গঠন, এবং এদের পার্থক্যও কিন্তু আমাদের বোঝা হয়ে গেছে আশা করি। এখন আমরা পরবর্তীতে যাব নিষেক। আমরা এরপরে যাচ্ছি নিষেকে। স্লাইডে যাচ্ছি, স্লাইডটা দেখে বর্ণনা করলে সুবিধা হবে। নিষেক ইমপ্লান্টেশন। নিষেক কি? নিষেক হলো এই যে এতক্ষণ শুক্রাণু এবং ডিম্বাণু নিয়ে আলোচনা করলাম, এই পুংদেহের শুক্রাণু এবং স্ত্রীর দেহের ডিম্বাণু যখন একত্রিত হয়ে একই ভবন হয়ে একটি জাইগোট গঠন করে তখন তাকে বলা হয় নিষেক। কি বিশেষ প্রক্রিয়ায় এই নিষেক সম্পন্ন হয় আমরা স্লাইডে দেখতে পাচ্ছি। এই যে ডিম্বাণু তৈরি হয়েছে, শুক্রাণু তৈরি হচ্ছে, শুক্রাণুটি দৌড়ে যাচ্ছে, সাঁতার কেটে যাচ্ছে ডিম্বাণুর কাছে এবং সেখানে এই নিষেক বা ফার্টিলাইজেশন হচ্ছে। এই বাবা মায়ের দেহ থেকে ওভারি এবং টেস্টিস থেকে, ওভারি থেকে তৈরি হয়েছে ডিম্বাণু, টেস্টিস থেকে তৈরি হয়েছে শুক্রাণু। এই দুটোর মিলনের ফলে ফার্টিলাইজেশন হয়েছে কি এইটা দুটো কি এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এগ বা ওভাম, এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট স্পার্ম। এই দুটো এন মিলে যখন ফার্টিলাইজেশন বা নিষেক হয়েছে তখন যে জাইগোট গঠন করেছে, জাইগোটের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n অর্থাৎ 46। যখনই এই জাইগোটটা গঠন হবে তখনই কি হবে, তখনই সেখানে বিভাজন শুরু হবে আবার, এবং সেই বিভাজনকে বলা হবে ক্লিভেজ। তো আমরা এখন দেখি নিষেকটা আসলে এখানে তো সরাসরি চলে আসছে এগ স্পার্ম, চলে আসছে ফার্টিলাইজেশন, বাট এই ঘটনাটা কিভাবে ঘটলো এই ঘটনাটা আমরা একটু আলোচনা করব। যখন মায়ের দেহে একটি পরিপূর্ণ ডিম্বাণু থাকে এবং ডিম্বাণুতে আমরা জানি কি সেকেন্ডারি ওসাইট অবস্থায় সে কি করে, ফলিকল গ্রাফিয়ান ফলিকলের মধ্যে থাকে এবং সে ওই অবস্থায় ডিম্বাশয় থেকে ফলোপিয়ান টিউবের মধ্যে এসে পড়ে এবং ফলোপিয়ান টিউব থেকে আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে সে জরায়ুর দিকে যেতে থাকে। এই সময় তার দশা থাকে সেকেন্ডারি ওসাইট দশা। ঠিক তখনই
অসংখ্য শুক্রাণু সাঁতার কেটে তার কাছে আসে এবং তার মধ্যে একটি মাত্র শুক্রাণু ডিম্বাণুটিকে নিষিক্ত করতে পারে। যে শুক্রাণুটি সব থেকে শক্তিশালী হয় এবং জীবনের দৌড়ে যে সব থেকে অগ্রগামী হয়, সেই তৈরি করতে পারে নতুন জীবন। এই শুক্রাণুটি তার মাথার যে অ্যাক্রোজোমাল ক্যাপ, যার মধ্যে রয়েছে এক প্রকার এনজাইম, এই এনজাইমের সহায়তায় ওই যে ডিম্বাণুর চারপাশে যে করোনা রেডিয়েটার রয়েছে, সেই করোনা রেডিয়েটার কোষগুলো জোনা পেলুসিডার কাছে আসার জন্য করোনা রেডিয়েটার কোষগুলোকে বিশ্লিষ্ট করে শুক্রাণুকে যাওয়ার পথ করে দেয়। এই অ্যাক্রোজোম এনজাইমটি ওইগুলোকে বিগলিত করে সাইড করে দেয়, পথ করে দেয় এবং শুক্রাণুটি জোনা পেলুসিডার কাছে যায়। এবং জোনা পেলুসিডার কাছে যখনই যায় তখনই জোনা পেলুসিডায় একরকম প্রোটিন আছে যে শুক্রাণুকে আবাহন করে, অর্থাৎ নিজের দিকে টেনে নেয়। এবং শুক্রাণুর একটি প্রোটিন আছে যা জোনা পেলুসিডাকে আকৃষ্ট করে, অর্থাৎ দুজনাকে আঁকড়ে ধরে। এবং এই আঁকড়ে ধরার সময় ওখানে আরেকটি এনজাইম নিঃসৃত হয়, যার ফলে জোনা পেলুসিডাটি ছিদ্র হয়ে যায় এবং শুক্রাণুটির মস্তক সহ শুক্রাণুটি জোনা পেলুসিডার অভ্যন্তরে প্রবেশ করে। এখন এই অ্যাক্রোজোম থেকে প্রথম যে এনজাইমটি নিঃসৃত হয় তার নাম কি? তার নাম হচ্ছে হায়ালুরোনিডেজ। উচ্চারণটা লক্ষ্য করো, হায়ালুরোনিডেজ। এই এনজাইমটি থাকে অ্যাক্রোজোমে। আমরা এর আগেও বলেছি যখন শুক্রাণুর গঠন পড়েছিলাম। এরপরে জোনা পেলুসিডার মধ্যে সেকেন্ডারি ওসাইটটি ঢুকে যায়। তখনও কিন্তু সে ওভাম তৈরি হয়নি। সেকেন্ডারি ওসাইটের জোনা পেলুসিডার মধ্যে যখন শুক্রাণু ঢুকে যায় তখনও কিন্তু সেকেন্ডারি ওসাইটে আছে, ওভাম তৈরি হয়নি। যখনই একটি শুক্রাণু ঢুকে যায় সাথে সাথে জোনা পেলুসিডার আবরণটি আরও অনেক বেশি শক্ত হয়ে যায়। তখন আর হাজারো এনজাইম মিশ্রিত করলেও ওই জোনা পেলুসিডা আর ছিদ্র করতে বা গলাতে পারে না। ইতিমধ্যে সেকেন্ডারি ওসাইটটি তার দ্বিতীয় মিয়োটিক বিভাজন সম্পন্ন করে। ওখানেও সে একটি পোলার বডি তৈরি করে, পোলার বডিটি নষ্ট হয়ে যায় এবং নিজে একটি ওভামে পরিণত হয়, অর্থাৎ পরিণত নিউক্লিয়াস হয়। তখন ডিম্বাণুর নিউক্লিয়াসটি এবং শুক্রাণুর নিউক্লিয়াসটি দুটোকেই বলা হয় প্রোনিউক্লিয়াই এবং তখন ওরা দুজনে মিলে যায়। অর্থাৎ শুক্রাণুর নিউক্লিয়াসের দিকে ধাবিত হয় এবং একসময় দুজনে মিলে একটি জাইগোট গঠন করে। এই হলো নিষেকের পরবর্তী ঘটনা হচ্ছে ইমপ্লান্টেশন। আমরা এর পরবর্তী স্লাইডে যাব। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এতক্ষণ তো জানলাম নিষেকের পরে যেটা আসছে সেটা হচ্ছে ইমপ্লান্টেশন। আসছে ঠিকভাবে ইমপ্লান্টেশন। এতক্ষণ তো পড়লাম নিষেক কী করে স্ত্রী এবং পুরুষ নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি জাইগোট গঠন করে। যখনই জাইগোটটি গঠিত হয় ঠিক তখনই ওখানে একটি এফেক্ট তৈরি হয়, একে ট্রিগার ইফেক্ট বলা হয়। এক ধরনের ইলেকট্রিক শকের মতো বলা হয় ট্রিগার ইফেক্ট। ট্রিগার ইফেক্ট হওয়ার সাথে সাথে সেখানে বিভাজন শুরু হয় এবং জাইগোটের যে বিভাজন শুরু হয় সেই বিভাজনকে বলা হয় ক্লিভেজ। কিন্তু মাইটোসিস প্রক্রিয়া এখানে প্রথমে 2টি 4টি 6টি 2টি 4টি 8টি 16টি এইভাবে করে বিভাজিত হতে হতে ওখানে একটি নিরেট কোষপুঞ্জ তৈরি হয় যাকে বলা হয় মরুলা। এটা কোথায় হয়? এটা কিন্তু ফলোপিয়ান টিউবে বসে হয়, যেখানে সেকেন্ডারি ওসাইট ফলোপিয়ান টিউবে বসে এবং ফলোপিয়ান টিউবটির মধ্যে থেকে ওর সিলিয়ারিয়া কার্যক্রমে ডিম্বাণুটি ঘুরে ঘুরে ইউটেরাসের দিকে আসতে থাকে। আমরা ভিডিওতে পুরো ঘটনাটি দেখব, আগে একটু বর্ণনা করে নেই। ও ঘুরে ঘুরে ফলোপিয়ান টিউবের ভিতর থেকে আসতে থাকে এবং তার জাইগোট বিভাজন হতে থাকে। ক্লিভেজ প্রক্রিয়া জাইগোট বিভাজন হতে থাকে। এই বিভাজনে প্রথম যে কোষগুচ্ছ তৈরি করে তাকে বলা হয় মরুলা। সেই নিরেট কোষগুচ্ছকে বলা হয় মরুলা। এই মরুলার
আরও বিভাজিত হতে থাকে, কোষ বিভাজন চলতে থাকে এবং এতগুলো কোষ হয়, কোষগুলো যাতে একটি স্তরে সজ্জিত একটি গোলাকার বল তৈরি করে, যার ভিতরে থাকে একটি ফাঁপা জায়গা যাকে বলা হয় ব্লাস্টোসিল। এবং তখন যখন এই ব্লাস্টোসিল অর্থাৎ মরুলার পরবর্তী যে দশা অনেকগুলি কোষ সমৃদ্ধ, সেখানে একটা ব্লাস্টোসিলে 100টির মতো কোষ থাকে। যখন 100টির মতো কোষ হয়ে যায় এবং ভিতরে ফাঁপা একটা ছিদ্র হয়, তখন তাকে বলা হয় ব্লাস্টুলা। ব্লাস্টুলার ভিতরের ছিদ্রটাকে বলা হয় ব্লাস্টোসিল এবং ব্লাস্টোসিলের কোষগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। এই ব্লাস্টোমিয়ারকে আরও একটি নাম আছে যার নাম ট্রোফোব্লাস্ট, যেটা ব্লাস্টোমিয়ারের বাইরের দিকের আবরণটা তৈরি করে। এই অবস্থায় সে গড়িয়ে কিন্তু সে কিন্তু সামনের দিকে আসছে, জরায়ুর দিকে আসছে, আস্তে আস্তে এসে জরায়ুর এন্ডোমেট্রিয়ামে চলে আসছে। এবং এন্ডোমেট্রিয়ামে সে কোথায় থাকবে, পরবর্তী 9 মাস সে কোথায় থাকবে, সে জায়গাটিকে সে বেছে নিয়ে সেখানে সে তার বাসাবাড়ি তৈরি করে বসবে। এই ঘটনাটুকু ঘটবে কয়েকদিনের মধ্যে, 6 থেকে 9 দিনের মধ্যে। তাহলে ইমপ্লান্টেশনকে আমরা কী বলতে, ইমপ্লান্টেশন আমরা জানি কোনো কিছু প্রথিত হওয়া, কোনো কিছু গ্রথিত হওয়া, কোনো কিছুর সাথে অ্যাটাচড হওয়া, এটা হচ্ছে ইমপ্লান্টেশন। তাহলে ইমপ্লান্টেশনকে আমরা ভালোভাবে কী বলতে পারি, নিষেকের পর 6 থেকে 9 দিনের মধ্যে যে প্রক্রিয়ায় জাইগোটটি ব্লাস্টোসিস্ট অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামের সঙ্গে স্থাপিত হয় তাকে বলে ইমপ্লান্টেশন। এখন এই যে ব্লাস্টোসিস্ট অবস্থায় সে জাইগোট ক্লিভেজ হয়ে মরুলার পরে ব্লাস্টুলা হয়ে সে আস্তে আস্তে ধীরে ধীরে এন্ডোমেট্রিয়ামের মধ্যে চলে আসলো। আসার পরে এন্ডোমেট্রিয়ামের যে আবরণী সেখানে সে আসলো। আসার পরে ওই যে ব্লাস্টোসিস্টের ব্লাস্টোমিয়ার, তার চারপাশে রয়েছে ট্রোফোব্লাস্ট। চারপাশে বাইরের দিকে যে আবরণটাকে সেটাকে বলা হয় ট্রোফোব্লাস্ট। তখন ওই ট্রোফোব্লাস্ট কী করে, এক প্রকার এনজাইম নিঃসরণ করে এন্ডোমেট্রিয়ামের যে জায়গাটা সে বসবে সেই জায়গাটা এন্ডোমেট্রিয়ামের আবরণটাকে বিগলিত করে এবং ট্রোফোব্লাস্ট এন্ডোমেট্রিয়ামের সাথে একীভূত হয়ে যায় এবং ডিম্বাণুটি, অর্থাৎ ডিম্বাণু না, এটা জাইগোটটি তখন এন্ডোমেট্রিয়ামের মধ্যে ঢুকে যায় এবং সেখানে তার পরবর্তী বৃদ্ধি দশাগুলো হতে থাকে। আমরা পরবর্তী বৃদ্ধি দশা নেক্সট 3য় ক্লাসে আলোচনা করব, বাট আমরা একটু ভিডিও দেখব যে কিভাবে এই জিনিসটা আসে এবং ইমপ্লান্টেশনটা হয়। আমরা দেখতে পাচ্ছি ডিম্বাশয়, ফলোপিয়ান টিউব, ইউট্রাস। এই যে গ্রাফিয়ান ফলিকল, এই ফলিকলের মধ্যে থেকে একটি মাত্র ডিম্বাণু তৈরি হবে যেটা সেকেন্ডারি ওসাইট অবস্থায় ফলোপিয়ান টিউব। এই যে সেকেন্ডারি ওসাইট ডিম্বাণুটি, এখান থেকে অভুলেশন বা ডিম্বপাত হলো, এটি পড়লো কোথায়, ফলোপিয়ান টিউবের যে ফুলের মতো গঠন তার মধ্যে। সে দেখো কিভাবে আস্তে ঢুকে গেল। এরপরে সেই ফলোপিয়ান টিউবের নালীর মধ্যে যে সিলিয়ারি গঠন তার মধ্যে থেকে সে গড়িয়ে আসতে থাকে। আর কি হয়, সে শুক্রাণুর খোঁজ করতে থাকে। তখন এই যে জরিদার থেকে যে শুক্রাণুগুলো ইউট্রাস হয়ে যাচ্ছে, দেখো সাঁতরে সে যাচ্ছে, হাজার কোটি শুক্রাণু, লক্ষাধিক শুক্রাণু এরা যাচ্ছে, এরা সাঁতার দিয়ে যাচ্ছে। তারা জানি না কোথায় ডিম্বাণু আছে কি না, কিন্তু তারা খুঁজে নিচ্ছে ডিম্বাণুটিকে। দেখো ডিম্বাণুটি যাচ্ছে এবং সে শুক্রাণুগুলো যাচ্ছে এবং ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য অনেক শুক্রাণু একটি ডিম্বাণুকে ঘিরে ধরছে এবং তার মধ্যে একটি মাত্র শুক্রাণু অলরেডি ঢুকে গেছে ডিম্বাণুর মধ্যে, হয়ে গেছে সে জাইগোট। এখন সে এই অবস্থায় ক্লিভেজ হতে থাকছে, কোষ বিভাজিত হতে থাকছে এবং সে কী করছে, আস্তে আস্তে ফলোপিয়ান টিউব দিয়ে এন্ডোমেট্রিয়ামের দিকে যাচ্ছে। দেখো সে কীভাবে কোষ বিভাজিত হচ্ছে। দেখো প্রথম 2টি, 4টি, এই অবস্থাকে মরুলা বলা হয় যখন কোষগুলো বিভাজিত হতে থাকে। এই যে এখানে বসে সে পুরোটা হচ্ছে এবং সে তখন অলরেডি ব্লাস্টুলা হয়ে গেছে। ব্লাস্টুলা অবস্থায় সে এন্ডোমেট্রিয়াম, এই যে এন্ডোমেট্রিয়ামে আসছে। এখানে কি করবে, ট্রোফোব্লাস্ট, এই যে পাশে রয়েছে ট্রোফোব্লাস্ট, এখান থেকে এক প্রকার এনজাইম নিঃসৃত হবে যা এই এন্ডোমেট্রিয়ামের প্রাচীরকে বিগলিত করে একে
যে এই যে জায়গা সে খুঁজে নিয়েছে এখানে আস্তে সে প্রথিত হয়ে গেল, আটকে গেল। এটাই হচ্ছে ইমপ্লান্টেশন। এবং এখানে সে আস্তে আস্তে তার পরবর্তী বৃদ্ধি আমরা নেক্সট ক্লাসে পড়ব, সেই পরবর্তী বৃদ্ধি হচ্ছে তার আউটার সেল, ইনার সেল, তার কেন্টারন সব কিছু আস্তে আস্তে সে একটি পরিপূর্ণ মানব ভ্রূণে পরিণত হবে এবং একটি ছোট একটি মানব শিশুতে পরিণত হবে একদিন। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী ভ্রূণের বিকাশ আলোচনা করব। আজকে এ পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ বসে এই পড়াগুলো শুনলে, যে আর যদি শুনে বুঝে পড়তে পারো এবং তোমাদের এতটুকু উপকার হয় তাহলে আমার এই পড়ানোটা সার্থক।